আজকে আমরা প্রথমেই 21 শতকে যে শিক্ষার কমিশনের রিপোর্ট তার সম্পর্কে পরিচিত হব। প্রথমে আমরা জানব যে এই রিপোর্টে কি সুপারিশ করা হয়েছে তার সারাংশ, এবং 20 শতকের শেষে ও 21 শতকের যে শুরুর সময় বিশ্বব্যাপী যে শিক্ষার অবস্থা, কেন্দ্রবিন্দু হিসেবে কিভাবে শিক্ষা পরিবর্তনশীল হচ্ছে সারা পৃথিবীতে, সে যখন পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকরা চলেছেন, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং কিভাবে নানা রকম সুযোগ সুবিধা যেগুলো আমরা এই নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারবো সেই সংক্রান্ত আলোচনা করব আজকে। এবার আমরা দেখে নিই নতুন শিক্ষা কমিশন বা 21 শতকে যে শিক্ষা কমিশন হয়েছে তার মূল লক্ষ্য। প্রথমত, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে চলা, ডিজিটাল বিপ্লব এবং প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে শিক্ষা। তার মানে শিক্ষা কিন্তু শুধুমাত্র ক্লাসরুমের চার দেওয়ালেই আবদ্ধ নয়, শিক্ষার একটা ডিজিটাইজেশন বা আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কি করে শিক্ষার মানকে আরও উন্নত করব, সেটা এই কমিশনের শিক্ষার একটি প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, স্থিতিশীল উন্নয়ন, পরিবেশের পরিবর্তন, বৈশ্বিক সম্পর্ক এবং বিশ্বের নানা প্রান্তের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং শিক্ষার্থীকে তার জন্য যে প্রস্তুতি শিক্ষক হিসেবে কিভাবে করা যায় তার একটি প্রস্তুতির আমরা নমুনা এর মধ্যে দেখতে পাই লক্ষ্য হিসেবে। এবং তৃতীয়ত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সাম্যের শিক্ষা বা সকলের জন্য সমান শিক্ষার অধিকার, সেটিও নিশ্চিত করা এই কমিশনের মূল লক্ষ্য। এরপরে আমরা দেখি মূল সুপারিশগুলি কি কি। বিশ্বব্যাপী প্রত্যেকটি মানুষের যে শিক্ষার অধিকার আছে সেটিকে বিশেষভাবে তুলে ধরা এবং বিভিন্ন উন্নয়নশীল দেশের সমস্ত শিশু তারা যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে তাকে নিশ্চিত করা। দ্বিতীয়ত, পাঠ্যক্রমের সংস্কার, একাধিক শিক্ষার বিভিন্ন বিষয়, তার সাথে সাথে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানে উৎসাহ দান করা এই শিক্ষার আরেকটি সুপারিশ। এছাড়া রয়েছে জীবনব্যাপী শিক্ষা, ধারাবাহিক শিক্ষার গুরুত্ব, জনশিক্ষার প্রতি গুরুত্ব এবং পেশাগত শিক্ষা অর্থাৎ পেশাগত জীবনের সঙ্গে স্কুল কলেজের যে শিক্ষা তার একটা অভিযোজন ঘটানো এই শিক্ষার অন্যতম সুপারিশ। বিশ্ব নাগরিকত্ব, আজকে দিনে আমরা কিন্তু নিজেদের দেশের আঙিনাতেই শুধু আটকে নেই, আমরা সারা বিশ্বের একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা, শান্তি এবং বিশ্বের যে সাংস্কৃতিক বৈচিত্র্য তার প্রতি শ্রদ্ধা গড়ে তোলার জন্যেও কিন্তু এই যে শিক্ষানীতি তার একটা সুপারিশ লক্ষ্য করা যায়। এরপর আমরা যেটা দেখব, শিক্ষায় প্রযুক্তির প্রভাব, অর্থাৎ বিভিন্ন ডিজিটাল টুলস বা ইন্টারনেট, ওয়েবসাইট, অনলাইন নানা রকম প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শিক্ষাক্ষেত্রে এটা কিন্তু এই কমিশনে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর যখন আমরা বিশ্ব নাগরিক, সুতরাং শিক্ষার নেটওয়ার্কও বিশ্বব্যাপী হবেই, তাই দূরত্ব দূরীকরণ এবং সমস্ত আন্তঃসাংস্কৃতিক শিক্ষার যে সুবিধা, মানে বিভিন্ন দেশের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, শিক্ষার্থীদের মধ্যে সেই বৈচিত্র্যকে তুলে ধরা এবং তাদের মধ্যে একটা ঐক্য সাধন ঘটানো, বিভিন্ন সামঞ্জস্য ঘটানো, মেলবন্ধন ঘটানো, সেটাও কিন্তু বিশ্বব্যাপী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও সমস্ত কিছু নতুন যখন আমরা করি তার একটা চ্যালেঞ্জ থাকে, এক্ষেত্রেও একটা চ্যালেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল যে বিভাজন, এটা যেরকম আমাদের দূরত্বকে দূর করেছে,
কিন্তু এটা মনে রাখতে হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমাদের ভারতবর্ষই যদি ধরি আমরা কি জানি, গ্রামে গঞ্জে এখনও অনেক জায়গায় মানে খুব ভালো রকমের ইন্টারনেট ফেসিলিটি কানেকশান এগুলো নেই। সেইগুলোকে নিশ্চিত করা এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমাদের এই নতুন শিক্ষার যে কমিশনের সুপারিশ তার মধ্যে রয়েছে। প্রথমে এরপর আমরা দেখব শিক্ষার সমতা এবং অন্তর্ভুক্তি কি। সমতা এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি সমান, অর্থাৎ সমান সুযোগ। সেক্ষেত্রে কি দেখতে হবে যে আমরা কোনো রকম ধনী গরিব গ্রাম শহর এই বিভাজনগুলো করব না। প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি শিশুর শিক্ষার অধিকার আছে, তাহলে প্রত্যেককে কিন্তু শিক্ষার আঙিনায় আমাদেরকে নিয়ে আসতে হবে। অন্তর্ভুক্তির কথা যেখানে বলা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্তর্ভুক্তি বলতে শুধু সবলদেহী নয়, আমরা জানি আমাদের দেশে বা বিভিন্ন দেশে পৃথিবীর সমস্ত প্রান্তেই বিশেষভাবে সক্ষম অথবা প্রতিবন্ধী শিশুরা রয়েছে। প্রতিবন্ধী শিশুদেরও কিন্তু শিক্ষার আঙিনা থেকে দূরে রাখা যাবে না, তাদেরকেও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সমতা এবং অন্তর্ভুক্তির প্রথম কন্ডিশনই হলো প্রত্যেকটি মানুষ তার জাতি ধর্ম বর্ণ ধন দৌলত নির্বিশেষে, শারীরিক ক্ষমতার নির্বিশেষে সকলকে কিন্তু শিক্ষার প্রাঙ্গণে আনতে হবে। এছাড়া বিভিন্ন এলাকা, প্রত্যন্ত যে এলাকাগুলো এবং নানান ধরনের আদিবাসীদের এলাকা, তাদের বিভিন্ন সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা অনেকটা আলাদা। এই ঘটনাগুলো তাদেরকেও নিয়ে সকলকে যে অন্তর্ভুক্তি করা, শিক্ষা পদ্ধতির পরিবর্তনের মাধ্যমেই কিন্তু সেটা সম্ভব। সকলের অন্তর্ভুক্তি তখনই সম্ভব যখন সকলের জন্য একটা সমান শিক্ষার অধিকার আমরা বাস্তবিকভাবে দিতে পারব। এছাড়া যেটা রয়েছে শিক্ষার সামগ্রী, কারণ বিশেষ বিশেষ আমরা যেরকম বলছি অন্তর্ভুক্তি, সুতরাং যাদের বিশেষ চাহিদা রয়েছে সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে, যেমন ধরো যাদের দৃষ্টিশক্তি ক্ষীণতা রয়েছে বা দৃষ্টিশক্তি নেই, অন্ধ যারা, তাদের ক্ষেত্রে যেরকম ব্রেইল মেথড একটি স্পেশাল মেথড, সেই ব্রেইল পদ্ধতি আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরকম বিভিন্ন ক্ষেত্রে নানান রকমের সামগ্রী রয়েছে যেগুলো শিক্ষার ক্ষেত্রে বিশেষ বিশেষ চাহিদার সম্পন্ন যারা মানুষরা বা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে উপযোগী। সুতরাং আমাদের কিন্তু সেই সমস্ত অঞ্চলগুলিতে গিয়ে সেই সমস্ত শিশুদের এই জিনিসগুলো, তাদের প্রয়োজনীয় শিক্ষার সামগ্রীকে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া যেটা রয়েছে যে অনেক ক্ষেত্রে কিন্তু টাকার একটা দরকার পড়ে। তো শিক্ষার ক্ষেত্রে যে সামগ্রীগুলো কেনার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকার জোগানও কিন্তু মানে ফান্ডিংটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা নতুন দিক আমাদের যে 21 শতকের শিক্ষা, সেটার একটা বিশেষ দিক হচ্ছে দক্ষতা বা স্কিল। তাহলে এই শিক্ষাটা কিন্তু শুধুমাত্র তথ্য বা থিওরিতেই আটকে নেই, এটা একটা হাতে কলমে, মানে আমরা যদি 4 পিলার্স অফ এডুকেশন এক্ষেত্রে দেখি, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, লার্নিং টু লিভ টুগেদার, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ঘুরে ফিরে এই 21 শতকের শিক্ষার যে আমরা নতুন কমিশনটাকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এগুলো নিয়েই কথা বলেছে। তাহলে লার্নিং টু ডু যেটা আছে 4টে পিলারের মধ্যে, যে কর্মের জন্য শিক্ষা, তো কর্ম করতে গেলে কিন্তু আমাদের দক্ষতার প্রয়োজন। তো এই যে দক্ষতা, সেটা কিন্তু আমাদের হাতে কলমে যখন আমরা করব, আমরা অর্জন করব। সেটা করতে গেলে প্রথমেই যেটা লাগছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা, যে কি করে আমরা এর সাথেই রিলেটেড প্রবলেম সলভিং বা সমস্যার সমাধান। সমস্যার তো নানাভাবেই সমস্যার সমাধান করা যায়, কিন্তু কোন পদ্ধতিতে আমরা সমস্যার সমাধান করতে পারি, বিভিন্ন জটিল যে পদ্ধতিগুলো, তার মধ্যে যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোকে আমরা মোকাবিলা করে কিভাবে আমরা সঠিক সমাধানের দিকে এগোবো,
সিদ্ধান্ত নেব, সেটা কিন্তু একটা দক্ষতামূলক শিক্ষা আমাদেরকে দেয়। এছাড়া যেটা রয়েছে যে সহযোগিতামূলক শিক্ষা, মানে টিম ওয়ার্ক, যে স্পিরিটটা, লার্নিং টু লিভ টুগেদার বা সকলে একসাথে থাকার শিক্ষা, সেটা কিন্তু আমরা কাজের মধ্যে দিয়েই অর্জন করব। তাই জন্য দেখো এখানে বলা হচ্ছে কি টিম ওয়ার্ক, সবাই একসাথে কাজ করব আমরা। এই যে একসাথে যখন আমরা কাজ করি আমাদের কি হয়, একটা সহানুভূতি তৈরি হয়। তাছাড়া একটা টিমে বা একটা দলে দলগতভাবে যখন আমরা কাজ করি, তোমরা খেলার সময় দেখো না, ভারতবর্ষকে যখন খেলতে যায় ক্রিকেট বা ফুটবল, তখন কিন্তু সবাই ভারতীয়। বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন রাজ্য থেকে মানুষরা আসে, তারা কিন্তু সবাই তখন ভারতীয় নামেই একসাথে টিম হয়ে বা দলবদ্ধ হয়ে কাজ করে, খেলে। আমরাও শিক্ষার ক্ষেত্রে সেটাই দেখব যে সবাই মিলে যোগাযোগ স্থাপন করে একসাথে দলগতভাবে কোনো প্রজেক্ট বা পরিকল্পনাকে সম্পন্ন করব। এটা আমরা স্কুল কলেজের শিক্ষা থেকেই শিখব। তাছাড়া যেটা রয়েছে, এর সাথে আমাদের কারা সহায়তা করবে, ডিজিটাল সাক্ষরতা, সেটা খুব দরকার। এখন কিন্তু দেখো এই যে এটিএম, আমরা টাকা তুলি বা বিভিন্ন ইউপিআই থেকে আমরা ট্রানজাকশন করি, সেগুলো কিন্তু আমাদের এই ডিজিটাল সাক্ষরতার খুব দরকার। যে বিভিন্ন সাইবার হ্যাকিং হয়, সেটা কিভাবে করব, কি করব না, সেগুলো আমরা করি। তাছাড়া এই যে গুগল সার্চ ইঞ্জিন আমাদের নানান রকম ইনফরমেশন দেয়, সেগুলো কি অ্যাকচুয়ালি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেগুলো দিয়ে চলে। আর কি হচ্ছে, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কিভাবে কাজ করছে, কোডিং করে, ডেটা বিশ্লেষণ করে, তো এগুলো তো মানুষের দ্বারাই হচ্ছে। সেই জন্য আমাদের শিক্ষার সাথে সাথে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, আমরা কিন্তু ডিজিটাল দক্ষতা বা ডিজিটাল সাক্ষরতাকেও অর্জন করব। এটাও একটা দক্ষতা। এই যে দক্ষতাগুলো বললাম, তাহলে কি সমালোচনামূলক চিন্তন, সমস্যার সমাধান, সহযোগিতা, একত্রে মিলে কাজ করা, যখনই আমরা একত্রে কাজ করব একটা যোগাযোগ স্থাপন হবে এবং একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব। আর এর সাথে সাথে আমাদের কারা সাহায্য করবে, ডিজিটাল সাক্ষরতা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডেটা বিশ্লেষণ, এইগুলো। তাহলে এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের দক্ষতা অর্জন করতে হবে, যেটা 21 শতকের ডিমান্ড বা দাবি। শিক্ষা তো সবসময় দাবি, সামাজিক দাবির সঙ্গেই চলে। তাহলে এইগুলো কিন্তু এখন নতুন নতুন দিক উঠে আসছে, যেগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলেই আমাদের শিক্ষার যথার্থ মানে হবে। এবারে যেটা আসছে, শিক্ষা যখন আমরা হয় কি জানি, শিক্ষা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী, মূলত এই দুজনের মধ্যে আদান প্রদান হয়, অনেক কিছুর বিনিময় হয়, যেরকম ধরো বই বা ডিজিটাল মাধ্যম, কিন্তু প্রধান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। তাহলে এখানে শিক্ষকের ভূমিকা, যখন আমরা নতুন শিক্ষা কমিশনের নীতি দেখছি, সেখানে কিন্তু পুরো বিষয়টাই শিক্ষার্থী কেন্দ্রিক। এবার শিক্ষকের দায়িত্ব কিন্তু অন্যরকম হয়ে গেল সেখানে। তাহলে প্রথমেই কি হতে হবে শিক্ষককে, সে কিন্তু শুধুমাত্র জ্ঞানের ভাণ্ডার নয়, তার প্রথম কাজ হচ্ছে কি, সহায়তা করা। তাহলে শিক্ষক কি হচ্ছেন, সহায়ক হচ্ছেন, জ্ঞান অর্জনে সহায়ক হচ্ছেন শিক্ষক। তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞান আহরণ করতে সাহায্য করছেন। তারপরে কি হচ্ছে, যে বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি, তার যে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, এবং তার যে মিথস্ক্রিয়া, বিভিন্ন সাংস্কৃতিক মিথস্ক্রিয়া চলছে, কারণ কি, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে আমরা কি দেখি, নানান জায়গা থেকে শিক্ষার্থীরা আসছে, তাদের সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা। সুতরাং এই প্রত্যেককে নিয়ে কি করে শিক্ষক চলবেন, সঠিক পথ দেখাবেন, শিক্ষায় সহায়ক হয়ে উঠবেন, তার মানে কি গাইডেন্স প্রোভাইড করবেন, নির্দেশনা দান করবেন আমাদের, সেটা একটা নতুন চ্যালেঞ্জ। তারপর যেটা আসছে, শিক্ষকের নিজের কিন্তু পেশাগত উন্নয়নের দরকার আছে। শুধুমাত্র সে কিছু পদ্ধতি শিখলে হবে না, সেই পদ্ধতিকে, শিক্ষণ পদ্ধতিকে
বৈজ্ঞানিকভাবে কিভাবে ব্যবহার করবেন এবং প্রযুক্তিকে কিভাবে সেই শিক্ষণের মধ্যে নিয়ে আসবেন, এটা কিন্তু শিখতে হবে। কারণ এখন ক্লাসরুম মানে শুধুমাত্র স্কুল কলেজের ক্লাসরুম তো নয়, ডিজিটাল ক্লাসরুম। সেই ডিজিটাল ক্লাসরুমে তিনি কিভাবে তার পড়াশোনা মানে শিক্ষার্থীর সঙ্গে যুক্ত থাকবেন, কিভাবে তার পাঠদান করবেন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান করবেন, সেটা কিন্তু তাকে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে এটাও একটা শিক্ষকদের শিক্ষণের ক্ষেত্রে একটা নতুন দিক। এছাড়া যেটা হচ্ছে বিশ্বব্যাপী সহযোগিতা। তার মানে কি, শুধুমাত্র যেহেতু আমরা এখন বিশ্ব নাগরিক, তাহলে শিক্ষা মানে শুধু আমার দেশের শিক্ষাই নয়, আমাকে শিক্ষকদের কি করতে হবে, আদান প্রদান করতে হবে। বিভিন্ন মতের আদান প্রদান, সহযোগিতামূলক আদান প্রদান, এর মাধ্যমে কি হবে, মানে যেটা আমরা বলি শেয়ার্ড লার্নিং, বা বিভিন্ন দেশে কিভাবে শেখানো হচ্ছে, কোন কোন শিক্ষার উপাদান ব্যবহার করা হচ্ছে, তার একটা নেটওয়ার্ক তৈরি করা। শিক্ষক শুধুমাত্র পাঠ্যসূচিতেই আটকে থাকবেন না, তাহলে তাকে যেটা করতে হবে, পাঠ্যসূচির সাথে সাথে আরও কি কি তিনি জানছেন, চারিদিকে কি হচ্ছে, বিশ্বব্যাপী কিভাবে শিক্ষাকে আরও শিক্ষার্থী কেন্দ্রিক করা হচ্ছে, আরও কিভাবে ডিজিটাইজ করা হচ্ছে, সেই যে একটা উন্নতি, সেই উন্নতির ভাগ হিসেবে শিক্ষককেও নিজের দক্ষতা বাড়িয়ে তুলতে হবে। তাহলে শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই নতুন এবং চ্যালেঞ্জিং। এবার আমরা দেখি যে পটভূমিগুলো কিভাবে শিক্ষা জগতের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। প্রথমেই যেটা দেখতে হবে, প্রযুক্তিগত উন্নতি হয়েছে। 21 শতকে যে আমরা এসে পৌঁছেছি, 20 শতক থেকে 21 শতকে একটা বিশাল জাম্প প্রযুক্তিগত বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে, মানে আমরা বলতে পারি একটা বৈপ্লবিক পরিবর্তন। সেখানে আমরা কি দেখছি, যে লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। অনলাইন অনেক কোর্সেস আমরা দেখি, যেটা কিন্তু ঘরে বসেই স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তাদের নিজের মতো করে পার্সোনালাইজড, মানে ব্যক্তিগত সময়, ব্যক্তিগত সুযোগ সুবিধা অনুসারে তারা কিন্তু করে ফেলতে পারে। এটা খুবই এখন জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে এই যে প্রযুক্তিগতভাবে শিক্ষার ক্ষেত্রে এসছে, সেখানে কিন্তু মেটেরিয়ালগুলো যখন তৈরি করা হচ্ছে এবং কারা এই কোর্সটা করতে আগ্রহী তাদের কথা মাথায় রেখে এই যে করা হচ্ছে, পুরো বিষয়টা কিন্তু অনেকটা ডিজিটাইজড হয়ে গেছে এবং একটা বিপ্লব তৈরি করেছে শিক্ষা জগতে। তাছাড়া যেটা হচ্ছে যে নতুন নতুন দক্ষতা বা সফট স্কিলও কিছু এর মধ্যে ঢুকছে, যেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় বর্তমান যুগে জব মার্কেটে বা চাকরির ক্ষেত্রে। সেটা কীরকম হতে পারে, সেটা কোনো সফট স্কিল হতে পারে, যেমন ক্রিয়েটিভিটির নার্চারিং বা ক্রিয়েটিভিটি সৃজনশীলতার বিকাশের জন্য হতে পারে। এছাড়া হতে পারে কি, যোগাযোগের যে সফট স্কিল, সেটাকে উন্নতি করা, কিভাবে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করা, সেটাও কিন্তু এই একটা কোলাবোরেটিভ যে সিস্টেম বা সহযোগিতামূলক যে দক্ষতা বা পাঠদানের যে পদ্ধতি, সেক্ষেত্রে কিন্তু 21 শতকে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর যেটা আসছে, ক্রমবর্ধমান যোগাযোগ ব্যবস্থা। যেটা বললাম যে যেহেতু আমাদের পৃথিবীটা এখন খুব হাতের মুঠোয় চলে এসছে টেকনোলজি বা প্রযুক্তিগত উন্নতির জন্য, সেই জন্য কি হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। আগে যেরকম এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, একটা চিঠি পাঠাতে গেলে কি করতে হতো, পোস্টে পাঠাতে হতো, বেশ কিছুটা সময় লাগতো। এখন কিন্তু জাস্ট একটা ইন্টারনেটের থ্রু আমরা কি করি, মেল করি, উইদিন আ ফিউ সেকেন্ড পৃথিবীর যে কোনো প্রান্তে মেলটা কিন্তু পৌঁছে যাবে। তাহলে যোগাযোগ ব্যবস্থার এই যে উন্নতি, বা একটা লেকচার ওয়েবিনার হচ্ছে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ঢুকতে পারে, শুনতে পারে, পার্টিসিপেট করতে পারে। তাহলে এইভাবে যে আমাদের ইন্টারঅ্যাকশন বা ইন্টার কানেক্টিভিটি, পরস্পরের মধ্যে যোগাযোগ স্থাপন, সেটা যেরকম সুবিধা হয়েছে, তাতে কিন্তু কোথায় কি হচ্ছে এই যে একটা গ্লোবাল ভিউ, সেটা কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে জগতে, শিক্ষা জগতে বিভিন্ন প্রান্তের কোথায় কি হচ্ছে খুব সহজে শিক্ষার্থী তার
এই জ্ঞান বা ধারণা অর্জন করতে পারে। এবারে আমরা দেখছি যে চ্যালেঞ্জগুলো আমরা দেখলাম সেগুলো একটু ডিটেলে আমরা দেখব। প্রথমে কি দেখেছি, সাম্যের শিক্ষা, এটা আমাদের ওখানে প্রথমেই বলা হয়েছে কমিশনের রিপোর্টে। সাম্যের শিক্ষা মানে কি, অ্যাক্সেস, সবার জন্য শিক্ষার অধিকার, এবং সেটা করতে গেলে যেটা হচ্ছে সব জায়গায় সব পরিস্থিতি নেই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আসছেন, বিভিন্ন পরিস্থিতিতে মানুষ আসছেন, এবং সকলকে যে শিক্ষা তুলে দেওয়া, এটা করতে গেলে ফর এক্সাম্পল আমরা দেখতেই পারি যে কারুর লোকোমোটিভ প্রবলেম আছে, লোকোমোটর চ্যালেঞ্জেস রয়েছে, তার হয়তো হ্যান্ডিক্যাপ রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, এবার সে সিঁড়ি দিয়ে কি করে উঠবে, সে তো হুইল চেয়ারে বসে, তাহলে তার জন্য কি করতে হবে, একটা র্যাম্প লাগবে। তো সব স্কুল তো রাতারাতি র্যাম্প বা স্কুল বা কলেজে তো করা সম্ভব নয়, তাহলে এইটা কিন্তু একটা প্রধান বাধা। তাহলে ইকুয়ালিটি বা ইকুইটি অফ অ্যাক্সেস যখন আমরা বলছি, সেক্ষেত্রে প্রথম একটা বাধা আমরা হিসেবে বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার বা যেই গঠনটা রয়েছে বিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের, তার একটা পরিবর্তনের প্রয়োজন আছে। তারপরে যেটা হচ্ছে সম্পদের যথাযথ ব্যবহার। এবার সম্পদের ব্যবহারটা কিন্তু দু রকমের, একটা হচ্ছে ফান্ডিং মানে টাকা পয়সা, সেই টাকা পয়সা যদি প্রপারলি অ্যালোকেশন না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই ক্ষমতাটা আমাদের কমে যায়, আমরা ঠিকমতো কাজটা করতে পারি না। এবং আরেকটা কি, রিসোর্সেস মানে যা আমাদের অলরেডি রয়েছে, যে জিনিসগুলো উপাদানগুলো রয়েছে সেগুলোকে যথাযথ ব্যবহার করা, এবং তাহলেই কিন্তু শিক্ষাটাকে আমরা খুব কার্যকরীভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবো, না হলে কিন্তু এই যে আমাদের উদ্দেশ্যটা সফল হওয়াটা অসুবিধা। এরপর যেটা আছে শিক্ষকের অপ্রতুলতা। তার মানে কি, যে যখন আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলছি তাহলে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী ক্লাসরুমে আসবে, এবং তাদেরকে নিয়ে চলার জন্য অনেক সময় বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজন বা স্পেশাল এডুকেটরের প্রয়োজন। সেক্ষেত্রে অনেক স্কুল বা কলেজেই কিন্তু আমরা কি দেখি, স্পেশাল এডুকেটর থাকছেন না বা কম থাকছেন যতটা প্রয়োজন। তাছাড়া যে পরিমাণে শিক্ষার্থী পিছু যে শিক্ষকের প্রয়োজন, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যে রেশিও বা অনুপাত সেটা কিন্তু অনেক কম। তাহলে শিক্ষকের অপ্রতুলতা কিন্তু এই যে নতুন পদ্ধতি যেখানে খুব বেশি করে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার কথা বলা হচ্ছে, তা কিন্তু সবসময় হয়ে উঠছে না, এটাও একটা প্রধান অসুবিধার জায়গা। এরপর যেটা আসছে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের যৌক্তিকতা, তার মানে পাঠ্যক্রম যখন তৈরি হয় তখন সেটা কিন্তু নানান রকম তার উপর প্রভাব পড়ে, যেরকম ধরো সামাজিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব। আফটার কমপ্লিশন, এই কোর্সটা কমপ্লিট করার পরে স্টুডেন্টরা কি করবে, জব মার্কেটে কি ধরনের ডিমান্ড আছে, হিসাব মতন সেই সমস্ত দক্ষতাও পাঠ্যক্রমে ঢোকানো উচিত। কিন্তু অনেক সময় কি হচ্ছে, পাঠ্যক্রমে যে রিভিউ বা সেটাকে নিয়ে দেখা যে তার কতটা ঠিকঠাক হচ্ছে পাঠ্যক্রমটা, সেই যৌক্তিকতাটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় পাঠ্যক্রমটা খুব ব্যাকডেটেড, খুব পুরনো কিছু জিনিসই পড়ানো হচ্ছে, নতুন বিষয়গুলো যেরকম অনেক ধরো ডিজিটাল বিষয় ঢুকেছে সেগুলোকে না যোগ করা, অনেক বিভিন্ন দক্ষতা যেগুলো আজকের যুগে দরকার সেগুলো যদি না থাকে, তাহলে কিন্তু পাঠ্যক্রমের যৌক্তিকতা বা গুরুত্ব হারাবে। সেই জন্য নির্দিষ্ট সময় পর পর পাঠ্যক্রমকে আমাদের ইভ্যালুয়েট করা দরকার বা আমাদের বিচার করে দেখা দরকার তার যৌক্তিকতা কতটা আছে। এরপর আমরা যেটা দেখব যে নতুন নতুন আবিষ্কার। এই ফিল্ডে যেহেতু শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার খুব বেশি রকমের বাড়ছে, তাহলে কি একটা ইনোভেটিভ টেকনিক বা নতুন নতুন আবিষ্কারের একটা জায়গা তৈরি হচ্ছে, নতুন নতুনভাবে শিক্ষা আসছে। সেখানে প্রথমেই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বা পার্সোনালাইজড লার্নিং, যেখানে কি হচ্ছে ব্যক্তি নিজের সময় সুযোগ মতো নিজের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছে।
যেমন অনলাইন কোর্সেস, নানান রকম প্রফেশনাল কোর্সেস হতে পারে, বা যেগুলো ধরো কেউ চাকরিতে ঢুকেছে, তার ইচ্ছে আরও উচ্চশিক্ষা করার, সে হয়তো চায় কোনো বিষয়ে মাস্টার্স করতে, বা কোনো একটা ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এরকম কিছু একটা প্রফেশনাল কোর্স করবে। তো সে হয়তো অলরেডি যেহেতু চাকরি করছে, তার পক্ষে তো কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেরকম ফর্মাল সেট আপে সেটা করা সম্ভব নয়। সেখানে ওপেন ডিস্টেন্স লার্নিং, এখন যেটা খুব বেশি ডিজিটাল হয়ে গেছে, সেইভাবে সেই বাড়িতে বসেই তার কাজটা করে ফেলতে পারছে। সুতরাং এই যে পার্সোনালাইজড বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, সেটা কিন্তু অনেকটাই টেকনোলজি বা প্রযুক্তি নির্ভর। এক্ষেত্রে সুবিধাটা কি? কোনো নির্দিষ্ট নিয়মের বেড়াজালে তাকে পড়তে হচ্ছে না, ব্যক্তি তার নিজের সুযোগ সুবিধা মতন সময় মতন পড়াটা শেষ করছে, এটা একটা সুবিধা রয়েছে। আর এর সাথে সাথেই চলে আসছে ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা মানে হচ্ছে বিভিন্নভাবে কিভাবে আমরা ডিজিটাল যে মিডিয়ামগুলো, প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করব, তার সঠিক প্রয়োগ এবং ব্যবহার, সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের শিখনটা অনেক বেশি সুবিধাজনক এবং কার্যকরী হবে। এবং সেটা কিন্তু আমি আমার নিজের প্রগ্রেসটাও বুঝতে পারবো যে আমি কতটা এগোচ্ছি এবং কতটা শিখছি, সেই সিস্টেমেও আমরা যেতে পারবো। এছাড়া আরও আমাদের নতুন নতুন কিছু ইনোভেশনস হচ্ছে, যেমন ধরো ব্লেন্ডেড লার্নিং, বিভিন্ন বিষয়ে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টস, সেখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আসছেন, বিভিন্ন ফিল্ডের শিক্ষার্থীরা আসছে, একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার বিভিন্ন পথ, নতুন নতুন দিক খুলে যাচ্ছে। ইন্টারডিসিপ্লিনারি হওয়াতে কি সুবিধা, যে কোনো জ্ঞানকে একটা পার্টিকুলার সাবজেক্টের মধ্যে বা বিষয়ের মধ্যে আটকে রাখা হচ্ছে না, বিভিন্ন বিষয় যে একে অপরের সঙ্গে সংযুক্ত। যেমন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, একটা এক্সাম্পল দিচ্ছি। ইন্ডাস্ট্রি মানে আমরা জানি সেখানে হয়তো ইঞ্জিনিয়ারিং এগুলোই বেশি চলবে, সেখানে আবার সাইকোলজি কি, খুব অদ্ভুত শোনাবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এই প্রসঙ্গে বলি, ভীষণ নতুন একটা সাবজেক্ট এবং খুব ইন্টারেস্টিং। কীরকম? ইন্ডাস্ট্রিতে যেই লোকগুলো কাজ করছে, এমপ্লয়িজ যারা রয়েছে, তারা অনেক সময় তাদেরকে দিয়ে আমরা তো জানি এখন হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, প্রত্যেকটি মানুষ তার দক্ষতা, জ্ঞান এগুলো দিয়ে, তার গুণাবলী দিয়ে সে একটি সম্পদ। তাহলে এই মানব সম্পদের যথাযথ ব্যবহার, তার জন্য আমাদের কিন্তু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক দিকটাকেও গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে এই দিকটাই করা হয় প্রধানত, যে মনস্তাত্ত্বিকভাবে মানব সম্পদকে আরও কিভাবে উন্নতি করা যায়। তো এটা কিন্তু দেখো একটা নতুন দিক শিক্ষার ক্ষেত্রে। তাহলে এইভাবে বিভিন্ন ফিল্ডের মানুষরা, বিভিন্ন ক্ষেত্রের মানুষরা একত্রিত হয়ে একটা নতুনভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু এই একবিংশ শতাব্দীর একটা নতুন দিক। এবারে আবার যাই, আমাদের দক্ষতা যেহেতু একটা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র তথ্য নয়, হাতে কলমে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো দক্ষতার কথা বলা হয়েছে। প্রথমেই যেটা আসছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তন। সেখানে কি হচ্ছে, যে একটা ইনফরমেশন আমি পাচ্ছি, এখন তো আমাদের কি চারিদিকে খুব ইজিলি অ্যাক্সেস, ইন্টারনেট খুললেই আমরা নানান ইনফরমেশন পাই। এবার কোনটা যে ফেক, কোনটা ঠিক, এই যে বিশ্লেষণ বা কোন পদ্ধতিতে গেলে সব ইনফরমেশন আমি পেয়ে গেলাম, কিন্তু তোমার সামনে একটা প্রবলেমও দেওয়া হলো। কোন পদ্ধতিতে গেলে আমি সঠিকভাবে ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমার সমস্যাটাকে সমাধান করতে পারবো, সেই জায়গাটা খুঁজে বার করার জায়গাটাই হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তন। তাহলে প্রত্যেকটা প্রবাবল ওয়েজ, সমস্যা সমাধানে সম্ভাব্য সকল পথ আমরা বিশ্লেষণ করব। তখন করার পরেই কিন্তু আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে কিভাবে করলে বেস্ট ওয়ে টু সলভ বা
সবচেয়ে ভালো উপায় সমস্যা সমাধানের। তারপরে যেহেতু আমাদের কোল্যাবোরেটিভ অ্যাকশান বা ব্লেন্ডেড লার্নিং এরকম অনেক কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যোগাযোগের দক্ষতা তৈরি করাটা কিন্তু এখানে খুবই জরুরি, কারণ আমরা কেউ এখন একা নই, একে অপরের সাথে আমরা নানানভাবে মত এবং জ্ঞান শেয়ার বা এক্সচেঞ্জ করছি, সেই জন্য যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গেই চলে আসছে কোল্যাবোরেশন, একসাথে কাজ করা। এই যে কালেকটিভনেস বা সকলে মিলে কাজ করার ধারণা, এটা কিন্তু আমাদের এই যে বিশ্ব নাগরিকত্বের যে ধারণা, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ শিক্ষা আমাদেরকে অনেক কিছু শেখায়। এই যে প্রকৃত শিক্ষা তখনই হবে যখন আমি মানব হিসেবে সারা পৃথিবী আমার দেশ এই ধারণাটাকে তৈরি করতে পারবো, তখনই আমাদের এই সহযোগিতার দক্ষতা বা কোলাবোরেশন স্কিল ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাতে পারবো। এরপর যেটা আসছে সৃজনশীলতা। নিশ্চয়ই যতই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করি, আমাদের সৃজনশীলতা কিন্তু সবসময় থাকছে। আমরা যতই বিজ্ঞান সচেতন হই, যদি না ভাবা হতো এইটা হলে কি হয়, যদি না লিওনার্দো দা ভিঞ্চি ভাবতেন যে এই যে আমি এরকম একটা ছবি আঁকি, তো এই ছবিটা এটা আকাশে উড়লে কেমন হতো, সেই যে স্কেচটা, সেখান থেকেই কিন্তু আকাশযানের কনসেপ্ট এসছে। তাহলে ডিসকাভারি বা ইনোভেশন আমরা যতই আবিষ্কার করি, সেখানে কিন্তু সৃজনশীলতার গুরুত্ব কখনো কমছে না, বরং আরও বেড়ে চলেছে। ওই জন্য দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা নতুন নতুন আরও উন্নত করে তুলছি আমাদের এই সৃজনশীলতা দিয়ে। শিক্ষকের ভূমিকায় আরেকটু যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখছি যে পেশাগত দক্ষতা বৃদ্ধি। তার মানে কি, তাকে আরও নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হচ্ছে, কারণ তার চ্যালেঞ্জগুলো বেড়ে যাচ্ছে। আমরা আগেই দেখলাম লক্ষ্য, সেই লক্ষ্য যখন আমরা দেখছি, শিক্ষার্থীর মধ্যে এই দক্ষতাগুলো গড়ে তুলতে গেলে শিক্ষককে নিজেকেই দক্ষ হতে হবে, তার পেশাগত দক্ষতা তাকে বৃদ্ধি করতে হবে। এরপর যেটা আসছে, শিক্ষক খালি জ্ঞান দেবেন না, তিনি কিন্তু শিখন সহায়ক বা মেন্টর হবেন। এবং এক্ষেত্রে শিক্ষকের সর্বাঙ্গীন উন্নতি শুধুমাত্র জ্ঞান নয়, তার মানসিক স্বাস্থ্য, পারিপার্শ্বিক পরিবেশ সব কিছুর কিন্তু একটা উন্নতির প্রয়োজন আছে। তিনি যদি সেই সর্বাঙ্গীন তার নিজের উন্নতি ঘটাতে পারেন, তখনই কিন্তু তিনি শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান সহায়তায় পথ দেখাতে পারবেন। এরপরে ভবিষ্যৎ শিক্ষা কেমন হবে সেই সম্পর্কে কমিশনের কিছু সুপারিশ রয়েছে। প্রথমেই বলা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড এডুকেশন, এখানে নানান রকম সময় এবং অর্থ এখানে দিতে হবে, কারণ এইটা খুব প্রয়োজনীয়। ছোটবেলা থেকে শিক্ষা এবং শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কারের যে একটা দক্ষতা, সেটাকে তুলে ধরা, সেরকম একটা লার্নিং মডেল দেওয়া। তাছাড়া কি লাইফ লং এডুকেশন বা সারা জীবনব্যাপী শিক্ষার একটা প্রণালীতে শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার জন্য এনকারেজ করা। তাছাড়া তাকে বিভিন্ন রকম শিক্ষক হিসেবে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশের জন্য তাকে সহায়তা করা। এছাড়া ইকুয়াল অ্যাক্সেস, মানে শিক্ষায় সবাই যাতে আসতে পারে, শিক্ষার আঙিনায় প্রত্যেকে যাতে শিক্ষিত হতে পারে, সেই একটা পথ খুলে দেওয়া। তাছাড়া আমাদের ওই যে বললাম, নিজেদের দেশেই আমরা সীমাবদ্ধ নই, বিভিন্ন দেশের সঙ্গে আদান প্রদান, সেই সমস্ত দেশের সংস্কৃতি, তাদের কি কি আবিষ্কার, সেগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তার একটা প্রচেষ্টা করাও কিন্তু এই কমিশনের সুপারিশ বা রেকমেন্ডেশনের মধ্যে রয়েছে। এবারে আমরা চলে যাই উপসংহারে। আজকের পাঠ থেকে আমরা তাহলে কি শিখলাম, যে আমাদের এই ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তার একটি রূপরেখা এই কমিশনের শিক্ষার যে অধিকার সেটা নিয়ে বলা হয়েছে।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষা গতিশীল এবং অভিযোজনমূলক। সুতরাং আগামীতে শিক্ষার্থীকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রত্যেককে শিক্ষার আঙিনায় আনতে হবে। শিক্ষকের ভূমিকাও পরিবর্তন হয়েছে। শিক্ষক জ্ঞান দান শুধু করবেন না, তিনি শিক্ষায় সহায়ক হয়ে উঠবেন। শিক্ষার্থী নিজের পেসে এবং নিজের থেকে যাতে আরও অনুসন্ধিৎসু হয়ে ওঠে, সেই পথে তাকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক সাহায্য করবেন এবং এই সুপারিশ অনুযায়ী আগামী শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই প্রগতিশীল এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে। এবার আমরা যদি প্রশ্ন উত্তরে যাই, সেখানে গিয়ে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কমিশনের যে রিপোর্ট, তাতে শিক্ষকের যে ভূমিকা, তার কি কি চ্যালেঞ্জ আমরা দেখতে পাই? একদম ঠিক, আমরা এই পাঠের দ্বারা এটা বুঝেছি যে আজকে কিন্তু শিক্ষক সেই তথাকথিত প্রথাগত শিক্ষায় শুধুমাত্র আটকে থাকবেন না, তিনি শিক্ষা সহায়ক হবেন। শিক্ষার্থীকে তিনি পথ দেখাবেন, শিক্ষার্থী কি করে নিজে থেকে তার নিজের চিন্তন, নিজের মননকে আরও এগিয়ে নিয়ে যাবে, যাতে সে সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারে। তাহলে পুরোপুরি একটা বিকাশের সহায়তা করাই শিক্ষকের কাজ। পরের প্রশ্নে যাই, একবিংশ শতাব্দীর দক্ষতা হিসেবে কোনগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে? একদম ঠিক, প্রধানত আমরা 4 রকমের দক্ষতা দেখতে পাই, যেখানে সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং, যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল, সহযোগিতামূলক বা কোলাবোরেটিভ স্কিল এবং সৃজনশীলতা। এইগুলি কিন্তু শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলার কথা এই নতুন শিক্ষা কমিশন বা 21 শতকের শিক্ষা কমিশনের সুপারিশে আমরা দেখতে পাই। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।